তেল তেল তর্দন করে যাচ্ছে। আমি একটা ভিডিও বানিয়েছিলাম, ওয়াকার অয়েল লিমিটেড, ওয়াকারকে তারা তেল মেরেই যাচ্ছে। এরা কারা? ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। জাহিদ, ডাক্তার জাহিদ তেল মেরেই যাচ্ছে, বিপি নূর তেল মেরেই যাচ্ছে ওয়াকারকে, প্রথম আলো, ডেইলি স্টার তেল মেরেই যাচ্ছে, ইন্ডিয়ান এম্বাসি তেল মেরেই যাচ্ছে, বিএমপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওয়াকারকে তেল মেরেই যাচ্ছে। এবং বিএনপির সাথে প্রতি সপ্তাহে বিএনপির সাথে একবার বৈঠক, ইন্ডিয়ান এম্বাসির সাথে একবার বৈঠক, প্রজেক্টেড রয়ের সাথে একবার বৈঠক, লোকাল স্টেশন মাস্টারের সাথে একবার বৈঠক, আর বিভিন্ন রাজনৈতিক দলের সাথে একবার বৈঠক। জামায়াতের ছুপ্পা আছে না দালাল, দুইটা দালাল আছে, তার মধ্যে একটা বেশি অ্যাক্টিভ, তার সাথে একটা বৈঠক করে ওয়াকার। এরা প্রথমে কিভাবে বলে যে ওয়াকার যে কাজগুলো করেছেন, 5ই আগস্ট গুলি চালান নাই, তারপরে 5ই আগস্টের পর ওয়াকার চাইলে পাওয়ার নিতে পারতেন, মানে ওয়াকারের অনেক পাওয়ার, অনেক ত্যাগ আছে এই জাতির জন্য, 5ই আগস্টের থেকে তার ত্যাগের কোনো শেষ নাই। এভাবে বলে যাচ্ছে ডাক্তার জাহিদরা, নুরুরা, প্রথম আলোরা, ডেইলি স্টার, কালের কণ্ঠ ওয়াকারের অসাধারণ কৃতিত্ব নামে কলাম লিখেছে কালের কণ্ঠ, মোস্তফা কামাল সাংবাদিক। তারা আবার এইভাবে গল্প ফাঁদে, বাঘ আসছে আসছে আসছে, যখন বাঘ আসবে তখন আর কেউ বিশ্বাস করবে না। এই যে আমরা সতর্ক করি, অনেক মানুষ বলে ওয়াকার ক্ষমতা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, হ্যাডম থাকলে সে বহু আগেই নিত, কারণ ডক্টর ইউনূসকে সে মেনে নিতে পারেনি, বুকে পাথর বেঁধে মেনে নিচ্ছি বলেছে না ওই যে হাসনাত আবদুল্লাহ। ওয়াকারের যদি সে হ্যাডম থাকতো, সে পাওয়ার থাকতো, যে কোনো সময় ওয়াকার ক্ষমতা নিয়ে নিত আর আওয়ামী লীগকে ফিরিয়ে আনার অকৃত্রিম চেষ্টা করত। কিন্তু এখন আসলে তার সে পাওয়ার নেওয়ার অ্যাবিলিটিটুকু নাই। এটা হইল বাস্তব কথা, এটা হইল সত্য কথা, এবং এটাই শেষ কথা। এখন হম্বিতম্বি দিয়ে সে সবাইকে আতঙ্কের মধ্যে রাখে। যারা নর্মাল সংবাদদাতা, আমাদের মতো যারা খবর দেয় আপনাদেরকে, তাদেরকে বিভ্রান্তিতে রাখা, মানুষকে ভয়ের মধ্যে রাখা, ডক্টর ইউনূসকে শাউট করেছে না, ডক্টর ইউনূস এইভাবে কথা বলেছে না, মাননীয় বলে নাই, তার এই কথা 100 বছর থাকবে, মানুষ তাকে স্মরণ করবে, অবাধ্য, অকৃতজ্ঞ। এদেশের জনগণ যখন তাকে মেনে নেবে না, আমরা যখন সমস্বরে বলবো আমরা তোমাকে মানছি না, আমি তো আগেই ঘোষণা দিছি, আমি যদি সরকারকে বছরে 20,000 টাকাও ট্যাক্স দিই, সেটা তো সরকারের কাছে যায়, সেই টাকায় যেন আমার প্রতি মাসে কিন্তু ট্যাক্স কাটা হয় প্রায় 2800 থেকে 3200 টাকা। তো সেই টাকায় যেন ওয়াকারদের মতো অপরাধীদের বেতন না হয়, আমি তার খরচ দিতে প্রস্তুত নই, আমি তার ফ্যামিলির বাসা ভাড়া দিতে প্রস্তুত নই। দেশের টাকা মারছে, আমাদের টাকা নিচ্ছে, আমাদের টাকা খাচ্ছে, পড়ছে, অথচ সে এই দেশের মানুষের প্রতি কৃতজ্ঞ না। সে ভারতের সেনাপ্রধানের প্রতি কৃতজ্ঞ, সে শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ, তার মাননীয় আপার প্রতি কৃতজ্ঞ। সে আমাদের প্রতিনিধি, ডক্টর ইউনূস আমাদের প্রতিনিধি, সে আমাদের প্রতিনিধি ডক্টর ইউনূসকে অসম্মান করে কথা বলে, শাউট করে কথা বলে। তাকে এই দুঃসাহস কে দিয়েছে? এর জবাব তাকে আগে পরে দিতেই হবে, এই অভিশাপ তাকে নিতেই হবে। এইসব অভিশপ্তদের কারণে আমাদের দেশ কিন্তু পিছিয়ে আছে। তার গত 8-9 মাসের ভূমিকা দেখেই তো আমরা বুঝতে পারছি তার 39 বছরের চাকরি জীবন কতটা হালাল ছিল, সেই দেশের জন্য কত কি করেছে, এদেশের জন্য সে কতটা নিবেদিত প্রাণ ছিল, সে আওয়ামী লীগের প্রতি কতটা কৃতজ্ঞ, আর আমাদের প্রতি সে কতটা কৃতজ্ঞ, এদেশের মানুষের প্রতি সে কতটা কৃতজ্ঞ। হাসনাত আবদুল্লাহ যখন বলেছে 5ই আগস্ট আপনাদের যে ইমেজ গড়ে উঠেছে, আপনি যদি রিফাইন্ড আওয়ামী লীগ ফিরিয়ে আনতে কথা বলেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করানোর কথা বলেন, তাহলে আপনার এই ইমেজ ধুলোয় মিশে যাবে। সেই উত্তরে কি বলেছিল? আই ডোন্ট কেয়ার, অর্থাৎ জনগণের চিন্তা ভাবনা ইমেজকে সে কেয়ার করে না। এখন এই যে ডক্টর জাহিদরা এইভাবে বলছে, সবাই কিন্তু ওয়াকারকে সাবধান করে দিচ্ছে,
এই দেশে পৃথিবীতে বহুত ক্ষমতাবান সেনা শাসকরা এরকম ক্ষমতা নেওয়ার চেষ্টা করেছে। জামাল আব্দুল নাসের ক্ষমতা নিছে না, গাদ্দাফি ক্ষমতা নিছে না। গাদ্দাফির মতো নীতিবান কি ওয়াকার হওয়া সম্ভব? অসম্ভব। জামাল আব্দুল নাসের মতো দেশপ্রেমিক ওয়াকারের হওয়া সম্ভব? অসম্ভব। কিন্তু বিট্রেয়ারেরা, এদের পতন কিভাবে হয়েছে ওয়াকারের মনে রাখা উচিত। এরশাদের পতন কি ভালো হয়েছে? হয়নি। সুতরাং এই যে জাহিদরা, ডক্টর জাহিদ, তারপরে মঞ্জুরুল আলম পান্না, মাসুদ কামাল, এরা যে ওয়াকারকে তেল দেয়, এরা বুঝাতে চায় যে বাঘ আসে 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 না, যেদিন বাঘ আসে কেউ আর ফিরে তাকায় না। বাঘের যে চরিত্র, বাঘের যে হিংস্রতা, এই চরিত্র যতদিন না বদলাবে ততদিন আমরা বাঘকে বাঘই বলবো, লোভীকে লোভীই বলবো, বেঈমানকে বেঈমানই বলবো। যে বিশ্বাস করবে সে জিতবে। হ্যাঁ, এটা তো সত্য। ওয়াকারকে নিয়োগ দিয়েছে হাসিনা, ছুপ্পু। নিয়োগপত্র সাইন করেছে কে? 3 বাহিনীর প্রধান হিসেবে ছুপ্পু। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে কে করেছে? সশস্ত্র মন্ত্রী হিসাবে বা ডিফেন্স মিনিস্টার হিসেবে হাসিনা। তার সাঙ্গপাঙ্গ কারা? সাইফুল, জিয়ারা। হ্যাঁ, এখন ওই যে মইনিউ, তার বস ছিল যে মইনিউ, একটা ভিডিও করব হাসিনার যুগের বিট্রেয়ার সেনাপ্রধানেরা, এই নিয়ে একটা ভিডিও করার দরকার আছে। ধরেন কিভাবে মইনিউ আহমেদ, তারপরে ইকবাল করিম ভূঁইয়া, তারপরে ইকবালুল হক, তারপরে আজিজ, তারপরে শফিউদ্দিন, তারপরে অকরুজ্জামান, এই একটা সেনাপ্রধানের নাম বুঝেন তো এরা কেমন? সব বিট্রেয়ার না? সব বিট্রেয়ার। ভারতের কমান্ডে এরা চলতো। এরা আমাদেরকে হীন করে দিয়েছে। দেখেন, শ্রীলঙ্কার একটা সম্মান আছে ডিফেন্সের। মালদ্বীপ এত ছোট দেশ, তাদের একটা সম্মান আছে ডিফেন্সের। নেপাল ভুটানের একটা সম্মান আছে ডিফেন্সের। আমাদের ডিফেন্সের এই সম্মান কোথায়? এত সেনাবাহিনীর লোক, প্রায় 3 লাখ, 3.5 লাখ, অনেকে বলে 4 লাখ। তাহলে আমাদের সেই সম্মানটা নাই কেন? এত লোক থেকেও এদের মেরুদণ্ড কত হীন, ছোট হতে পারে। এই দেশটাকে অমর্যাদাশীল করে রাখছে এরা। ওই যে তার বস মইনু আহমেদ বলতো, কদম্বিনী মরিয়া প্রমাণ করিল, কদম্বিনী মরে নাই। মানে এতদিন বলছে কদম্বিনী মরেছে মরেছে মরেছে, সে জীবিত নয়। শেষ পর্যন্ত পানিতে জাম দিয়ে আত্মহত্যা করে প্রমাণ করেছে সে এতদিন জীবিত ছিল। অর্থাৎ কদম্বিনী মরিয়েই প্রমাণ করিল সে আসলে মরে নাই, এতদিন সে মরে নাই। এখন ওয়াকারকে এইভাবে তেল দিচ্ছে। ওয়াকার বাঘ, বাঘ আসছে আসছে আসছে, আমরা বলছি যেদিন বাঘ আসবে কেউ কিছু বলবে না। ওয়াকার পাওয়ার নিয়ে কি করবে? আগে আমাদেরকে মারবে, আমাদেরকে টার্গেট করবে। ও তো তাই করতে পারত। ও ছাত্রলীগ হইলেও তাই করত, ও যুবলীগ হলেও তাই করত, ও পুলিশ হলেও তাই করত। আমাদেরকে টার্গেট করত, আমাদের মতো লোকদেরকেই টার্গেট করত। আমাদের মতো লোকদেরকে টার্গেট করলে কে কি বলবে? আমরা তো নিরীহ, কিন্তু আমরা কি একা? কেউ না কেউ বলবেই। আর একটা জিনিস বলে রাখি, ওয়াকারের পতন কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা দেখব কখন, সেটাই অপেক্ষার ফালা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মানবিক করিডোর ইস্যুতে পিছু হটতে বাধ্য হবে মার্কিন যুক্তরাষ্ট্র। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আমি আশার কথা বলতে চাই। আমি আশাবাদী মানুষ। চারপাশে অন্ধকার দেখছি। বাংলাদেশের মধ্য দিয়ে একটা মানবিক করিডোর নামে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সাথে বাংলাদেশটাকে ত্যাগ করে দেওয়ার একটি মার্কিন ষড়যন্ত্র চলছে। এখানে মার্কিন ডিপ স্টেট নির্মাণের একটি ষড়যন্ত্র চলছে। সব কিছু মিলিয়ে একটা হযবরল অবস্থা। এই মানবিক করিডোরটি বর্তমানে বহুল আলোচিত বিষয় বাংলাদেশে। গত 27 এপ্রিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যে মুহূর্তে জনসমক্ষে সংবাদ মাধ্যমের কাছে বললেন যে সরকার এমন একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, তখন থেকেই বাংলাদেশে একটা তোলপাড় চলছে। কিন্তু আসলে কি সত্যিকার অর্থে শেষ পর্যন্ত এই মানবিক করিডোরটি বাস্তবায়িত হবে, কিংবা মার্কিন ষড়যন্ত্র এই অঞ্চলে কি বাস্তবায়িত হবে? আমি বলছি যে পিছু হটতে বাধ্য হবে।
আগে জানা দরকার যে আসলে মানবিক করিডোরটা কি। মানবিক করিডোর আমরা ইতিমধ্যেই জেনে গেছি, তারপরেও বলি যে মানবিক করিডোর একটি নির্দিষ্ট এলাকায় খাবার, চিকিৎসা সহায়তা এবং অন্যান্য জরুরি সামগ্রী পরিবহনের সুযোগ তৈরি করে। জেনেভা কনভেনশন অনুযায়ী মানবিক করিডোর হলো আন্তর্জাতিক আইনের অধীন এমন এক চুক্তি যার উদ্দেশ্য হলো বিপদে থাকা মানুষের কাছে ত্রাণ সামগ্রী, খাবার ও পোশাক দ্রুত ও নির্বিঘ্নে পৌঁছানো। এছাড়া যুদ্ধে আটকে পড়া নাগরিকদের জন্য মানবিক সুরক্ষার ব্যবস্থা করা। 1990 সালে জাতিসংঘে মানবিক করিডোর প্রস্তাব পাশ হয়। রাজনৈতিক বা সামরিক উদ্দেশ্যে নয়, মানবিক দিক বিবেচনা করে বিষয়টিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। জাতিসংঘ 1990 সালে স্বীকৃতি দিয়েছে মানবিক দিক বিবেচনা করায়। কিন্তু ইতিমধ্যে পৃথিবীতে এই মানবিক নাম দিয়ে অমানবিক কর্মকাণ্ডও দেখেছে পৃথিবী। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে 2022 সালে দেখেছে, ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধের ক্ষেত্রে 2023 সালে দেখেছে, যার কারণে আজকে মানবিক করিডোর একটা প্রশ্নবিদ্ধ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে এই মানবিক করিডোর কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র কাকে সহযোগিতা করতে যাচ্ছে, কার সাথে কার যুদ্ধ। মিয়ানমার একটা রাষ্ট্রীয় সত্তা, সেই রাষ্ট্রীয় সত্তার সাথে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীকে দাঁড় করিয়ে দেওয়ার যুদ্ধ। এটি একটি অন্যায় যুদ্ধ এবং এই অন্যায় যুদ্ধে সমর্থন দিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। বিশেষ করে মিয়ানমারের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের খড়গ কিন্তু লেগেই আছে। বিশেষ করে 2021 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচিকে সরিয়ে জান্তা সরকার যে ক্ষমতা নিয়েছে, তারপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের খড়গ মিয়ানমারের উপর আছে। কিন্তু অন্যদিকে এখানে চীন, এখানে রাশিয়া, এখানে ভারতের মিয়ানমারের জান্তা সরকারের প্রতি সমর্থন আছে। কারণটা আছে, কারণ মিয়ানমারে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে। তার আগে বলে নেওয়া দরকার যে এটি থেকে কেন পিছু হটবে মার্কিন যুক্তরাষ্ট্র। এটি থেকে পিছু হটবে ইতিমধ্যে বাংলাদেশের জনগণ সোচ্চার হতে শুরু করেছে, সচেতন হতে শুরু করেছে। আরেকটি জিনিস, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রীড়নক ভূমিকায় যারা থাকতে পারে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর বেশিরভাগ অফিসার, এমনকি সেনাপ্রধান সহ এই মানবিক করিডোরের বিরুদ্ধে অবস্থান, যার দরুন মার্কিন যুক্তরাষ্ট্র পিছু হটতে বাধ্য হবে। আরেকটি কারণ আমি যেটি খানিক আগে বললাম যে রাশিয়া, চীন, ভারত, এই মিয়ানমারকে নিয়ে রাশিয়া, চীন, ভারতের বিশাল ধরনের পরিকল্পনা বহু আগে থেকে। 2021 সালে যখন জান্তা সরকার ক্ষমতা নিল, তখন কিন্তু সাথে সাথে জান্তা সরকারকে সমর্থন দিয়েছে রাশিয়া। রাশিয়ার সাথে মিয়ানমারের জান্তা সরকারের সম্পর্কটা এমন, 2021 সাল থেকে রাশিয়াতে যতবার ভ্রমণ করেছে মিয়ানমারের জান্তা প্রধান, এই যে সেদিনও, এই মাসেও রাশিয়ার বিজয় দিবস উপলক্ষে জান্তা প্রধান রাশিয়া সফর করেছেন। গত মার্চে রাশিয়া সফর করেছেন, এই বছরই জান্তা প্রধান। রাশিয়া মিয়ানমারকে 6টি যুদ্ধ বিমান দিয়েছে এবং যুদ্ধ বিমান কিনেছে এবং জান্তা প্রধান যখন গত মার্চে রাশিয়া সফর গেলেন, তিনি 6টি হাতি নিয়ে গিয়েছিলেন। বিশ্ব এটিকে বলছে যে এটি হাতি কূটনীতি, অর্থাৎ রাশিয়া কিন্তু সার্বক্ষণিক মিয়ানমারের সাথে আছে। এবং গত মার্চে রাশিয়া মিয়ানমারের সাথে একটা পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরীক্ষামূলকভাবে ছোট একটি প্রকল্প করবার একটা পরিকল্পনা করেছে এবং চুক্তি করেছে, মাত্র 100 মেগাওয়াট। বাংলাদেশের যেমন একটা খুব বড় ধরনের মেগা প্রকল্প আছে আমাদের রূপপুরে, সেটি 2400, কিন্তু মিয়ানমারে ছোট করে হলেও একটা কাজ শুরু করেছে। তো সব কিছু মিলে, এবং রাশিয়ান অস্ত্র, মিয়ানমারের সাথে রাশিয়ান অস্ত্রের খুব নিবিড় সম্পর্ক। অন্যদিকে চীনের মিয়ানমারকে নিয়ে খুব বড় ধরনের পরিকল্পনা। চীনের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রজেক্ট বা সিল্ক রুট, আপনারা জানেন পৃথিবীর প্রায় 150 দেশ এই BRI প্রজেক্টের সঙ্গে যুক্ত। এটি চীনের উদ্যোগে, এটি একটা বিশাল পরিকল্পনা। এটি বিশেষ করে এই রুটটা জ্বালানি,
জ্বালানি এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে সহজে, বিশেষ করে চীন, মধ্যপ্রাচ্য থেকে চীন তাদের জ্বালানি চীনে নেবার জন্য এই রোডটি, এবং এই রোডটির একটি অংশ যে রাখাইন রাজ্যে কিন্তু এই বিআরআই প্রজেক্টের ইনিশিয়েটিভ আছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াওকাপু বন্দর, এই বন্দরটা চীনের। এই বিআরআই প্রজেক্টে এখানে বন্দর থাকবে, এখানে নৌপথ থাকবে, এখানে রেলপথ থাকবে, এখানে সড়ক পথ থাকবে, অর্থাৎ এটা একটা কম্বাইন্ড প্রজেক্ট, অর্থাৎ যোগাযোগের একটা ভিন্ন মাত্রা। এবং এই রাখাইন রাজ্যে কিয়াওকাপু বন্দরকে কেন্দ্র করে চীন এখানে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। অন্যদিকে এই কিয়াওকাপু কিন্তু এই আরাকানের বিদ্রোহী গোষ্ঠী দখল করতে পারেনি এখন পর্যন্ত, সেখানে চীনের অস্তিত্ব আছে। বা রাখাইন রাজ্যের রাজধানী সিতোও কিন্তু এই বিদ্রোহী গোষ্ঠী এখন পর্যন্ত দখল করতে পারেনি। সিতোয়েতে আছে ভারত, সিতো বন্দর, গভীর সমুদ্র বন্দর নির্মাণ করছে ভারত। এবং সিতোয়াকে কেন্দ্র করে বিশেষ করে ভারতের যে 7 রাজ্য, 7 সিস্টার্স, সেই 7 সিস্টার্সের সহজ যোগাযোগ ব্যবস্থা নির্মাণের একটা প্রকল্প হচ্ছে। এবং এই নতুন করে আরও এই প্রকল্পটিকে আরও জোরদার করবার জন্য নতুন করে রাস্তা উন্নয়নের, সড়ক উন্নয়নের প্রকল্প নিয়েছে ভারত। কলকাতা বন্দর থেকে ভারতীয় পণ্য সিতোয়া বন্দরে যাবে, সিতোয়া বন্দর থেকে সড়ক পথে এবং সিতোয়া বন্দর থেকে নৌপথে 7 সিস্টার্সে পণ্য পৌঁছাবে। অর্থাৎ এখানে রাশিয়ার খুব বড় ধরনের স্বার্থ আছে, চীনের এখানে খুব বড় ধরনের স্বার্থ আছে, ভারতের এখানে খুব বড় ধরনের স্বার্থ আছে। আজকে বাংলাদেশকে যদি বুঝিয়ে সুঝিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ এই যে মিয়ানমারের সরকারের বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠীর সমর্থনে এই করিডোর ইস্যুতে যদি মিয়ানমার সরকারি বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত করাতে পারে, তাহলে বাংলাদেশের কিন্তু অবস্থা খারাপ হবে। রাশিয়া, চীন, ভারত যেহেতু 3 দেশের স্বার্থ মিয়ানমারে, এবং স্পেশালি রাখাইন রাজ্যে বিশেষ করে চীন এবং ভারতের স্বার্থ, এবং রাশিয়ান যে বিদ্যুৎ প্রকল্প হচ্ছে সেটা নেপিডোতে হচ্ছে, কিন্তু সব কিছু মিলে টোটাল মিয়ানমারের উপরে চীন, ভারত এবং রাশিয়ার একটা খুব গুরুত্বপূর্ণ স্বার্থ জড়িয়ে আছে। এই জায়গায় এই 3টি দেশ কোনোভাবেই চাইবে না যে মার্কিন যুক্তরাষ্ট্র যে ষড়যন্ত্রটা করছে, মার্কিন যুক্তরাষ্ট্রের আলটিমেট গোল হচ্ছে মিয়ানমারের রাখাইন রাজ্যের আয়তন প্রায় 36,000 বর্গ কিলোমিটার। এই 36,000 বর্গ কিলোমিটারের সাথে বাংলাদেশের একটা অংশ নিয়ে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নিয়ে এখানে একটা আলাদা যে একটা খ্রিস্টান রাষ্ট্রের পরিকল্পনা করছে। ওইদিকে 36,000 বর্গ কিলোমিটার, এইদিকেও প্রায় 25-30,000 বর্গ কিলোমিটার মিলায়ে একটি রাষ্ট্র। কিন্তু এখানে রাশিয়া, চীন এবং ভারত যাদের স্বার্থ আছে ওখানে, যাদের বাণিজ্যিক ব্যাপার আছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা খবরদারিপূর্ণ একটা রাষ্ট্র হতে দেবে, এটি ভাবেন কিভাবে? আমি ভাবি না অন্তত পক্ষে। যার কারণে বাংলাদেশের সেনাবাহিনীর যদি দৃঢ়তা থাকে এবং একই সাথে রাশিয়া, চীন এবং ভারত এখানে এই ধরনের কর্মকাণ্ড হতে দেবে না। আমরা যত কথাই বলি, মার্কিন যুক্তরাষ্ট্র যত স্বপ্নই দেখুক, এবং স্বপ্নের প্রেক্ষিতে একটা লাঠিয়াল বা ঠিকাদার বসিয়েছে ডক্টর ইউনূস সরকারকে, এই ঠিকাদার আসলে শেষ পর্যন্ত সফল হবে না বলেই প্রতীয়মান হয়। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ। অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কয়েকজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্ভবত পদে থাকতে পারবেন না, তাদের পদ ছাড়তে হবে। এদের মধ্যে নির্বাচনের আগে তাদের পদ ছাড়তে হবে, সেই প্রেক্ষাপট গ্রাউন্ড তৈরি হচ্ছে। এবং এখানে বিএনপি বেসিক্যালি খেলছে। অবশ্য অনেকের ক্ষেত্রে জামাত সমর্থন দেবে, কিন্তু জামাত এখানে গায়ে কোনো কাদা লাগাবে না। তার মধ্যে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মন্ত্রী মর্যাদায় জনাব ডক্টর খলিলুর রহমান, তিনি যাতে এই পদে না থাকতে পারেন সেজন্য সুন্দর সুন্দর চমৎকার বন্দোবস্ত হচ্ছে। খলিলুর রহমান সাহেব কে? এখানে যে প্রশ্ন উঠছে যে খলিলুর রহমান সাহেব আমেরিকার দালাল, তিনি আমেরিকান নাগরিক, তার আত্মীয় স্বজন সবকিছু ইহুদি, অতএব তিনি বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছেন।
আমেরিকার হাতে বাংলাদেশকে তুলে দিচ্ছেন, এরকম একটা ন্যারেটিভ বিএনপি তৈরি করার চেষ্টা করছে। এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিআইপিদের, এটা এমনিতে জাস্ট সোকল্ড কোনো গ্রুপ না, এমন এমন গ্রুপ যেখানে সাবেক সেনা উচ্চপদস্থ কর্মকর্তা, সাবেক সচিব, সাবেক মন্ত্রী বা এই বিশিষ্ট ব্যক্তিদের যে বিভিন্ন ইন্টার কমিউনিকেশনের যে বিভিন্ন গ্রুপ আছে, সেসব জায়গায় ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে ডক্টর খলিলুর রহমানকে নিয়ে। তিনি পিওর মার্কিন দালাল, তিনি আদৌ বাংলাদেশের নাগরিক কিনা বিএনপি সেই প্রশ্ন বাজারে ছড়িয়ে দিয়েছে। এখন তিনি যে বাংলাদেশের নাগরিক না, তার মেয়েদের বিয়ে দিয়েছে ইহুদিদের সাথে, তার ছেলেদের বিয়ে দিয়ে, তার শালীর বিয়ে হয়েছে ইহুদিদের সাথে, এরকম নানান কথাবার্তা আমি জানি না বাজারে ছড়ানো হচ্ছে। এবং একই সাথে বিএনপি বারবার বলছে, এমনকি অন্যান্য দলও বলছে, এমনকি এনসিপিও বলতে বাধ্য হচ্ছে, এই মানবিক করিডোর এটা আমেরিকার কথা দেওয়া হচ্ছে। এছাড়া চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে, সেন্ট মার্টিন বিক্রি করে দেওয়া হচ্ছে। এর সামগ্রিক অর্থ এক কথায় যে আমেরিকার হাতে বাংলাদেশ তুলে দিচ্ছে, আমেরিকার একটা পাপেট গভর্নমেন্ট, বাংলাদেশ একটা ভ্যাসেজ স্টেট হতে যাচ্ছে, এরকম একটা ন্যারেটিভ নির্মাণ করা হচ্ছে চারদিকে। আর এগুলোর পেছনে ভিলেন হিসাবে বেসিক্যালি দেখানো হচ্ছে ডক্টর খলিলুর রহমানকে। প্রফেসর ইউনূসকে এখন পর্যন্ত ওইরকম মারাত্মকভাবে সন্দেহ করা হচ্ছে না, প্রফেসর ইউনূসকে দায়ী করা হচ্ছে না, কিন্তু এখানে খলিলুর রহমানকে ভিলেন হিসেবে দেখানো হচ্ছে সিরিয়াসলি। এই একদিকে খলিলুর রহমান যেভাবে তার নাগরিকত্ব প্রশ্ন এড়িয়ে যাচ্ছে বা প্রশ্নবিদ্ধ হচ্ছে, বা বিএনপি যেসব তথ্য প্রমাণ হাজির করছে, আর যেহেতু তার পদে থাকা না থাকাটা একদম রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে রিলেটেড, এই জায়গাটা তিনি আমার মনে হয় থাকতে পারবেন না। প্রফেসর ইউনূস বাধ্য হবেন এই খলিলুর রহমানকে সরিয়ে দিতে। এবং এছাড়া তিনি অজিত দোভালের সাথে বৈঠক করেছেন থাইল্যান্ডে, সম্ভবত রয়ের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেছেন, দায়িত্বশীলদের সাথে। এই বিষয়গুলো তাকে মারাত্মক ভোগাবে। আর বিশেষ করে তার মার্কিন কানেকশন, তার নাগরিকত্ব প্রশ্ন এবং তার আত্মীয় স্বজন, মেয়ে বিয়ে, শালী বিয়ে কাদের কাছে দিয়েছেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু শালী কার কাছে বিয়ে দিয়েছেন এটার জন্য তিনি দায়ী হন না। আর মেয়েরাও যদি অন্য কোনো দেশের নাগরিককে বিয়ে করে, এজন্য তার ইন্টিগ্রিটি প্রশ্নবিদ্ধ হতে পারে না। পশ্চিমা দেশে যারা থাকে তারা স্বাধীনভাবে বিয়ে করতে পারে। তারপরে দিস ইজ বাংলাদেশ, এখানে অনেক কিছু হিসাব নিকাশ করা হয়। এবং বিএনপি এ বিষয়ে খুব সিরিয়াস। এটা একটা, খলিলুর রহমান এভাবে আটকা পড়ছে। আবার ইশরাকের সাথে আসিফ মাহমুদরা যে দ্বন্দ্বে জড়িয়েছে, ইশরাক হয় কবরে যাবেন নইলে শপথ নেবেন, আর আসিফ মাহমুদ বলছে না কোনো সুযোগ নেই। তো এই জায়গাটায় এই আসিফ মাহমুদরা মারাত্মক বিতর্কিত হবে শেষ পর্যন্ত। আবার মাহফুজ তো সেক্টর কমান্ডার সেজেছেন, দিল্লির খপ্পরে পড়েছেন। আগেই মাহফুজা নামরা মাহফুজ এমনিতে বোতল বানিয়ে দিয়েছে, শিবিরের সাথে লাগতে যে বোতল হয়ে গিয়েছে মাহফুজ। এই জায়গাটায় এই তিনজন ব্যক্তি একটা ধরা খেতে পারেন, এটা আমার বিশ্বাস। নির্বাচনে যদি লেট হয়, এমনকি লেট না হলেও এদেরকে রেখে নির্বাচনের আয়োজন করাটা কঠিন হবে। প্রফেসর নিজে বাঁচার জন্যই এদেরকে সরিয়ে দিতে পারেন, সম্ভাবনা আছে, যেভাবে জোরালো প্রচারণা হচ্ছে। এবং এর কিন্তু কাউন্টার ন্যারেটিভ নেই। যেমন একসময় বিএনপি যদি ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে কিছু বলতো, অথবা যদি ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে গণ অধিকার পরিষদ বিভিন্নরা কিছু বলতো, তখন কিন্তু জামাত বা আরো অনেকে, বিভিন্ন পর্যায়ের লোক, এমনকি এই পিনাকি ভট্টাচার্যরা যারা অত্যন্ত পাওয়ারফুল, তারা ইনস্টিটিউশন, তারা কিন্তু ডিফেন্ড করতো। কিন্তু এখন এই যে তিনজনের কথা বললাম, আসিফ, মাহফুজ এবং খলিলুর রহমান, তাদের কাউকেই পিনাকি গং এরা ডিফেন্ড করতে আসবে না। অতএব তারা এখন মৃত্যুর মুখে, মানে তাদের পদের মৃত্যুর মুখে, তাদের পদ হয়তোবা থাকবে না। অন দি আদার হ্যান্ড, বিএনপি সিরিয়াস অভিযোগ করছে করিডোর ও বন্দর বিষয়ে অন্তর্বর্তী সরকার ডিসিশন যেতে পারে না। মানে করিডোর, বন্দর, এই দুইটা নিয়েই এদেরকে ডিমোরালাইজ করবে। এই দুইটা নিয়েই ন্যারেটিভ এরকম যে এরা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে। বাংলাদেশের উপর দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দরে কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো অরাজনৈতিক বা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়। এই জায়গাটা আমার বিরোধিতা আছে যে রাজনৈতিক সরকার বা অরাজনৈতিক সরকার বা মানে এটা কোনো বিষয় না। মূল বিষয় হচ্ছে যেটা উচিত অনুচিত, এটা বিএনপি এটা নিয়ে রাজনীতি করছে, কিন্তু মূল বিষয় হচ্ছে যে এই কাজ যদি ভালো হয়, যেমন আমি করিডোর দেওয়ার পক্ষে, বন্দরের পক্ষে না, কিন্তু করিডোর দেওয়ার পক্ষে, কিন্তু সেটা কার হাত ধরে কিভাবে হচ্ছে, কি উদ্দেশ্য হচ্ছে, এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে ওই তিনজন ব্যক্তি আটকা পড়ে যাবেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী খুব সিরিয়াস। অন্তর্বর্তী সরকার কার্যপরিধি প্রতি ইঙ্গিত করে বলেন, কার্যপরিধি এভাবে ঠিক করে দিতে পারে না, এরা বড় বড় মেগা প্রজেক্ট নিচ্ছে, আরো অনেক কিছু করছেন। বিএনপি নেতা বলেন, একটি ডেমোক্রেটিক সিদ্ধান্তের জন্য মানুষ জীবন দিয়েছে, দেশের মালিকানা ফেরানোর জন্য। এই ন্যারেটিভ গুলো আবার মানুষ খায় না, যে ভোটের জন্য মানুষ জীবন দিয়েছে আর ডেমোক্রেসি মানে নির্বাচন, এগুলো কোথায় পেয়েছেন আপনি? এই যে ডেমোক্রেসি, গণতন্ত্র, নির্বাচন, গণতন্ত্র মানে নির্বাচন, নির্বাচন মানে গণতন্ত্র, এইসব ফালতু অ্যাবসার্ড ডেফিনিশন আপনি কোথায় পেয়েছেন? আপনি রিপাবলিক বলেন, যে আমরা একটা রিপাবলিক চাই, বিএনপি পারবে? এর মানে আসলে গণতন্ত্রকে বিকৃত করছে এরা। যেমন বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিকৃত করেছিল, বিচারপতিদের বয়স বাড়ানো থেকে শুরু করে কত নাটক, ভুয়া ভোটার তালিকা তৈরি, এগুলো বিএনপি করেছে। তো এখন দর্শক এখানে যে বিষয়গুলো আনা হচ্ছে, যে গণতন্ত্র মানে ভোট, ভোট মানে গণতন্ত্র, এটা আরেকটা ভাওতাবাজি। যে আমরা একটা রিপাবলিক করব, বলেন পারবেন? বলতে পারবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে তিনি বলেন, ইন্টারিম সরকারের উপর খুব বেশি প্রত্যাশাও নেই, কারণ এ ধরনের সরকারের কিছু লিমিটেশনস আছে, তারা জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করছে না। আচ্ছা, জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করছে না, তাহলে আসছে কি ফেরেশতাদের ম্যান্ডেট নিয়ে? তার ক্ষমতা আসলো কি হবে? জনগণের ম্যান্ডেট না থাকলে ক্ষমতা আসলো কি হবে? আর গণঅভ্যুত্থানের ফলে যে ম্যান্ডেট আসে, এর চাইতে বড় ম্যান্ডেট আর কি? এর চাইতে বড় ম্যান্ডেটের কোনো নজির আছে? দিস ইজ ডিরেক্ট ডেমোক্রেসি। ডেমোক্রেসি, দেয়ার আর টু টাইপস অফ ডেমোক্রেসি, ইনডিরেক্ট ডেমোক্রেসি এন্ড ডিরেক্ট ডেমোক্রেসি। নর্মালি বাংলাদেশে ইনডিরেক্ট ডেমোক্রেসি প্র্যাকটিস হয়, কিন্তু এই গণঅভ্যুত্থানের ফলে যে ডক্টর ইউনূস সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এখানে ডিরেক্ট ডেমোক্রেসি প্র্যাকটিস হচ্ছে। এমনকি এই সরকার বিভিন্ন সিদ্ধান্ত মেকিং এ সরাসরি জনগণের কাছে যাচ্ছে, জনগণের মতামত নিচ্ছে, এবং নানান ক্ষেত্রে এই সরকারের কাছে পলিটিক্যাল পার্টিগুলো বলছে যে ইখতিলাফি বিষয়গুলো আপনারা গণভোট দিন। আর গণভোট হচ্ছে ডিরেক্ট ডেমোক্রেসি, যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গণভোটের কথা বলা, দিস ইজ ডিরেক্ট ডেমোক্রেসি। এগুলো কথাবার্তা আছে। তো এখানে একটা হচ্ছে যে এমনিতেই ডক্টর ইউনূস সরকারের কিছু কিছু উপদেষ্টা নিজেদের কারণেই মারা খাওয়ার একটা লাইন করেছে, বিএনপি চেষ্টা করছে, কিন্তু বিএনপি আবার এখানে অন্য ন্যারেটিভ এনে এটা আবার দুর্বল করে দিচ্ছে। এখন এই তিনজন ব্যক্তির বিরুদ্ধে যদি জামাত একটু সায় দেয়, জামাতের অনলাইন ফোর্স যদি জাস্ট চুপ থাকে বা তাদের বিরুদ্ধে 2-4টা লাইন লেখে, আমার মনে হয় যে তিনজন ব্যক্তির পথ খেয়ে দেওয়া সম্ভব। ডক্টর খলিলুর রহমান, আসিফ, মাহফুজ, এবং এই তিনজনকে আমার মনে হয় না যতটা প্রয়োজন আছে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।